শুনছেন এরিক রাইসের নিজের উপলব্ধি এবং অভিজ্ঞতা দিয়ে লেখা বই দ্য লিন স্টার্টআপ। দ্য লিন স্টার্টআপ বইটি যে কোনো মানুষকে একজন সফল উদ্যোগপতি হতে সাহায্য করে। এই বই এমন কিছু আছে যা একটি ছোট স্টার্টআপ থেকে শুরু করে একটি বড় কোম্পানি বা অর্গানাইজেশনে পৌঁছতে সাহায্য করে। চলুন আরও একটি উদাহরণের মাধ্যমে দ্য লিন স্টার্টআপ বইটিকে বোঝা যাক। ভালো মেট্রিক্সের গুরুত্ব সম্পর্কে আরও ভালো ধারণা পেতে গ্রোকিট নামক একটি কোম্পানির কথা ভাবা যাক। এর প্রতিষ্ঠাতা ফারবুত নিভি দুইটি বৃহৎ লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সটন রিভিউ এবং কাপলানে শিক্ষক হিসেবে কাজ করে 1 দশক কাটিয়েছেন, যা শিক্ষার্থীদের জিএমএটি, এলএসএটি এবং স্যাটের মতো মানসম্মত পরীক্ষার জন্য প্রস্তুত করতে সাহায্য করেছে। তার আকর্ষক শ্রেণীকক্ষ শৈলী তার ছাত্রদের কাছ থেকে প্রশংসা এবং তার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রচার জিতেছে। তিনি প্রিন্সটন রিভিউয়ের বর্ষসেরা জাতীয় শিক্ষক পুরস্কারে ভূষিত হন, কিন্তু ফার্ব সেই কোম্পানিগুলোর দ্বারা ব্যবহৃত ঐতিহ্যবাহী শিক্ষার পদ্ধতিতে হতাশ ছিল। হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিদিন 6 থেকে 9 ঘন্টা পড়াতে গিয়ে তিনি নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার অনেক সুযোগ পেয়েছিলেন। এটি উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে ফার্ব আরও বেশি অনুভব করেছিলেন যে শ্রেণীকক্ষে তার শারীরিক উপস্থিতি কম গুরুত্বপূর্ণ ছিল। তার ধারণা ছিল এমন লোকেদের কাছে সামাজিক পিয়ার টু পিয়ার লার্নিং নিয়ে আসা যারা কাপলান বা প্রিন্সটন রিভিউ বা আরও বেশি ব্যয়বহুল প্রাইভেট টিউটর থেকে ব্যয়বহুল ক্লাস বহন করতে পারে না। এই অন্তর্দৃষ্টি থেকে গ্রোকিটের জন্ম হয়েছিল। অনেক স্টার্টআপের তুলনায় গ্রোকিট টিমের একটি বিশাল সুবিধা ছিল তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ছিল। একটি সুশৃঙ্খল দল ভুল পদ্ধতি প্রয়োগ করতে পারে, কিন্তু তার ত্রুটি আবিষ্কার করার পরে দ্রুত শুধরেও নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি সুশৃঙ্খল দল তার নিজস্ব কাজের শৈলী নিয়ে পরীক্ষা করতে পারে এবং অর্থপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। গ্রোকিট একটি নিবিড় একক অধ্যয়ন মোড পরীক্ষা করেছে, অনুসন্ধান এবং গেমের মতো স্তরের সঙ্গে সম্পূর্ণ, যাতে শিক্ষার্থীরা নিজের দ্বারা বা অন্যদের সঙ্গে অধ্যয়নের পছন্দ করতে পারে। ফার্বের মূল শ্রেণীকক্ষের মতোই এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। বিভক্ত পরীক্ষার শৃঙ্খল না থাকলে কোম্পানির এই উপলব্ধি ছিল না। প্রকৃতপক্ষে সময়ের সঙ্গে সঙ্গে কয়েক ডজন পরীক্ষার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে ওঠে যে ছাত্রদের ব্যস্ততার মূল চাবিকাঠি ছিল তাদের সামাজিক এবং একক বৈশিষ্ট্যের সমন্বয় অফার করা। শিক্ষার্থীরা কিভাবে অধ্যয়ন করবেন তা পছন্দ করতেন। পণ্য অগ্রাধিকার প্রক্রিয়া। নতুন সিস্টেমের অধীনে ব্যবহারকারীর গল্পগুলিকে সম্পূর্ণরূপে বিবেচনা করা হতো না যতক্ষণ না তারা বৈধ শিক্ষার দিকে পরিচালিত করে। যখন গ্রোকিট উন্নয়নের বা রূপান্তরের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের ফলাফলগুলি নাটকীয় ছিল। একটি ক্ষেত্রে তারা তাদের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, যাকে বলা হয় অলস নিবন্ধন। এটি দেখতে যে তারা চলমান সমর্থনে যে ভারী বিনিয়োগ করছে তা মূল্যবান কিনা। তারা এই বৈশিষ্ট্যে আত্মবিশ্বাসী ছিল, কারণ অলস নিবন্ধন অনলাইন পরিষেবাগুলির জন্য ডিজাইনের সেরা অনুশীলনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। গ্রোকিটের জন্য এটির মূল অনুমানগুলির একটি পরীক্ষা করার জন্য এটি অপরিহার্য ছিল। গ্রাহকরা শেখার এই নতুন উপায়টি গ্রহণ করতে ইচ্ছুক হবে শুধুমাত্র যদি তারা প্রমাণ দেখতে পায় যে এটি প্রথম দিকে কাজ করছে। এই অনুমানের ফলস্বরূপ গ্রোকিটের ডিজাইনের প্রয়োজন ছিল যে এটি 3টি শ্রেণীর ব্যবহারকারীদের পরিচালনা করবে: অনিবন্ধিত অতিথি, নিবন্ধিত বা ট্রায়াল অতিথি এবং গ্রাহক যারা পণ্যের প্রিমিয়াম সংস্করণের জন্য অর্থ প্রদান করেছেন। এটি পরামর্শ দিয়েছে যে গ্রোকিটের অবস্থান এবং বিপণন উন্নত করা নতুন বৈশিষ্ট্য যুক্ত করার চেয়ে নতুন গ্রাহকদের আকর্ষণ করার ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গ্রোকিট চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে এটি প্রথম। সেই প্রথম দিন থেকে তারা তাদের গ্রাহক বেস নাটকীয়ভাবে প্রসারিত করেছে। তারা এখন জিএমএটি, স্যাট, অ্যাক্ট
এবং জিআরই সহ অসংখ্য প্রমিত পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি 7 থেকে 12তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য অনলাইন গণিত এবং ইংরেজি কোর্স অফার করে। গ্রোকিটের এই উদাহরণগুলি ম্যাট্রিক্সের 3টি এর প্রতিটি প্রদর্শন করে: অ্যাকশনেবল, অ্যাক্সেসেবল এবং অডিটেবল। একটি প্রতিবেদনকে কর্মযোগ্য বা অ্যাকশনেবল বলে বিবেচনা করার জন্য অবশ্যই স্পষ্ট কারণ এবং প্রভাব প্রদর্শন করতে হবে, অন্যথায় এটি একটি ভ্যানিটি মেট্রিক। গ্রোকিটের দল তাদের শেখার মাইল ফলকগুলো বিচার করার জন্য যে প্রতিবেদনগুলি ব্যবহার করতে শুরু করেছিল তা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে ফলাফলগুলিকে প্রতিলিপি করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কর্মযোগ্য ম্যাট্রিক্সের কারণ এবং প্রভাব স্পষ্টভাবে বোঝা যায়। লোকেরা তাদের ক্রিয়াগুলি থেকে আরও ভালোভাবে শিখতে সক্ষম হয়। একটি পরিষ্কার এবং উদ্দেশ্যমূলক মূল্যায়ন দেওয়া হলে মানুষ জন্মগতভাবে প্রতিভাবান শিক্ষার্থী হবে। এবার আসি অ্যাক্সেসেবল করার কথায়। দুর্ভাগ্যবশত বেশিরভাগ ব্যবস্থাপক রিপোর্টগুলিকে সহজ করার জন্য ডেটা গুদামজাতকরণ দলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। এই জটিলতায় সাড়া দেয় না যাতে তারা তাদের আরও ভালোভাবে বুঝতে পারে। বিভাগগুলিও প্রায়শই তাদের ভবিষ্যৎ ক্রিয়াগুলিকে গাইড করার জন্য প্রকৃত প্রতিক্রিয়ার পরিবর্তে তারা যা চায় তা পেতে ডেটা কিভাবে ব্যবহার করতে হয় তা শিখতে তাদের শক্তি ব্যয় করে। তথ্যের এই অপব্যবহারের একটি প্রতিষেধক আছে। প্রথমত, রিপোর্টগুলিকে যতটা সম্ভব সহজ করুন যাতে সবাই সেগুলি বুঝতে পারে। প্রতিবেদনগুলিকে বোধগম্য করার সবচেয়ে সহজ উপায় হল বাস্তব কংক্রিট ইউনিট ব্যবহার করা। রিপোর্টগুলিকে অ্যাক্সেসযোগ্য করার আরেকটি উপায় হল আইএমভিইউতে আমাদের তৈরি করা একটি কৌশল ব্যবহার করা। একটি পৃথক সিস্টেমে বিশ্লেষণ বা ডেটা রাখার পরিবর্তে আমাদের রিপোর্টিং ডেটা এবং এর অবকাঠামোগুলিকে পণ্যের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল। প্রতিবেদনগুলি আমাদের ওয়েবসাইটে উপলব্ধ ছিল। কর্মচারী অ্যাকাউন্ট সহ যে কেউ অ্যাক্সেসযোগ্য। প্রতিটি কর্মচারী যে কোনো সময় সিস্টেমে লগ ইন করতে পারে, সমস্ত বর্তমান এবং অতীত পরীক্ষার একটি তালিকা থেকে বেছে নিতে পারে এবং ফলাফলের একটি সাধারণ 1 পৃষ্ঠার সারাংশ দেখতে পারে। এরপর আসি ভালো ম্যাট্রিক্সের তৃতীয় এ অর্থাৎ অডিটেবলের কথায়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ডেটা কর্মীদের কাছে বিশ্বাসযোগ্যতা। আইএমভিইউ এর কর্মীরা তর্ক বিতর্ক মীমাংসা করতে কী শিখেছে তা প্রদর্শনের জন্য 1 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করবে, কিন্তু প্রক্রিয়াটি প্রায়শই এত মসৃণ নয়। বেশিরভাগ সময় যখন একজন ম্যানেজার, ডেভেলপার বা দল এমন ফলাফলের মুখোমুখি হয় যা একটি প্রকল্পকে মেরে ফেলবে, যুক্তিতে হেরে যাওয়া ব্যক্তি ডেটার সত্যতাকে চ্যালেঞ্জ করবে। প্রতিটি উদ্যোক্তা শেষ পর্যন্ত একটি সফল পণ্য বিকাশে একটি ওভাররাইডিং চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কখন পিভট করতে হবে এবং কখন অধ্যবসায় করতে হবে তা নির্ধারণ করা। এখন পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে তা একটি আপাত দৃষ্টিতে সহজ প্রশ্নের একটি সূচনা। আমরা কি আমাদের মূল কৌশলগত অনুমান সঠিক বলে বিশ্বাস করার জন্য যথেষ্ট অগ্রগতি করছি, নাকি আমাদের একটি বড় পরিবর্তন করতে হবে? এই পরিবর্তনটিকে একটি পিভট বলা হয়। পণ্য কৌশল এবং বৃদ্ধির ইঞ্জিন সম্পর্কে একটি নতুন মৌলিক অনুমান পরীক্ষা করার জন্য ডিজাইন করা একটি কাঠামোগত সংশোধন। ভোটিজেনের সিইও ডেভিড বিনেত্তির কথা জানুন। আমেরিকান রাজনৈতিক প্রক্রিয়াকে একবিংশ শতাব্দীতে নিয়ে আসার জন্য ডেভিডের দীর্ঘ কর্মজীবন রয়েছে। 1990-এর দশকের গোড়ার দিকে তিনি ইউএসএ গভর্নমেন্ট তৈরিতে সাহায্য করেছিলেন। ফেডারেল সরকারের জন্য প্রথম পোর্টাল, তিনি কিছু ক্লাসিক স্টার্টআপের ব্যর্থতার অভিজ্ঞতাও পেয়েছেন। যখন ভোটিজেন তৈরি করার সময় আসে তখন ডেভিড তার দৃষ্টিভঙ্গিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ডেভিড রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণের সমস্যা মোকাবিলা করতে চেয়েছিলেন। তার প্রথম পণ্যের ধারণাটি ছিল যাচাইকৃত ভোটারদের একটি সামাজিক নেটওয়ার্ক, এমন একটি জায়গা যেখানে নাগরিক কারণ সম্পর্কে উৎসাহী লোকেরা একত্রিত হতে পারে, ধারণা ভাগ করতে পারে এবং তাদের বন্ধুদের নিয়োগ করতে পারে। ডেভিড প্রায় 3 মাসে মাত্র $1200 জন্য তার প্রথম সর্বনিম্ন কার্যকর পণ্য তৈরি করে এবং এটি চালু করে।
প্রকৃতপক্ষে তার প্রথম দিন থেকেই ভোটিজেন প্রাথমিক ধারণাটি পছন্দকারী প্রাথমিক গ্রহণকারীদের আকর্ষণ সক্ষম হয়েছিল। সমস্ত উদ্যোক্তাদের মতো ডেভিডকে তার পণ্য এবং ব্যবসার মডেল পরিমার্জন করতে হয়েছিল, যা ডেভিডের চ্যালেঞ্জকে বিশেষভাবে কঠিন করে তুলেছিল। তা হলো মাঝারি সাফল্যের মুখে তাকে সেই পাইভট তৈরি করতে হয়েছিল। ডেভিডের প্রাথমিক ধারণাটি বিশ্বাসের 4টি বড় কনসেপ্টে জড়িত ছিল। 1. নিবন্ধন। গ্রাহকরা সাইন আপ করতে সামাজিক নেটওয়ার্কে যথেষ্ট আগ্রহী হবেন। 2. সক্রিয়করণ। ভোটিজেন নিবন্ধিত ভোটার হিসেবে তাদের যাচাই করতে সক্ষম হবে। 3. ধারণ। যে গ্রাহকদের ভোটার যাচাই করা হয়েছে তাঁরা সময়ের সঙ্গে সঙ্গে সাইটের অপটিভিজম টুলের সাথে যুক্ত হবে। 4. সুপারিশ। নিযুক্ত গ্রাহকরা তাদের বন্ধুদের পরিষেবা সম্পর্কে বলবেন এবং তাদের নাগরিক কারণগুলিতে নিয়োগ করবেন। ডেভিড পাইভট বা অধ্যবসায় করার সিদ্ধান্ত নেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এটি উদ্যোক্তাদের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির মধ্যে একটি। ব্যর্থতা শেখার একটি পূর্বশর্ত। ভোটিজেনের ফলাফল ঠিক ছিল, কিন্তু তারা যথেষ্ট ভালো ছিল না। ডেভিড অনুভব করেছিলেন যে যদিও তার অপটিমাইজেশনে ম্যাট্রিক্সের উন্নতি করছে, তারা এমন একটি মডেলের দিকে প্রবণতা করছে না যা সামগ্রিকভাবে ব্যবসাকে টিকিয়ে রাখবে। কিন্তু সব ভালো উদ্যোক্তাদের মতো তিনি অকালে হাল ছেড়ে দেননি। ডেভিড একটি নতুন হাইপোথিসিস পাইভট এবং পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি এটি কঠোর পরিশ্রম করে নয়, বরং আরও বুদ্ধিমান কাজ করে তার পণ্য বিকাশের সংস্থান গ্রহণ করে এবং এটি নতুন এবং ভিন্ন পণ্যে প্রয়োগ করে করেছেন। অপটিমাইজেশনের আগের 4 মাসের তুলনায় নতুন 4 মাসের পাইভটিংয়ের ফলে বিনিয়োগের নাটকীয় উচ্চতর রিটার্ন হয়েছে। তার ম্যাট্রিক্স এবং পণ্য উন্নত ছিল, কিন্তু যথেষ্ট দ্রুত ছিল না। এই সমস্ত সময় ডেভিড তার সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে শিখছিল এবং প্রতিক্রিয়া লাভ করছিল, কিন্তু তিনি একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ছিলেন। আপনি যা শিখেছেন তা দিয়ে আপনি কর্মীদের অর্থ প্রদান করতে পারবেন না, এবং সেই সন্ধিক্ষণে অর্থ সংগ্রহ করলে সমস্যা আরও বেড়ে যেত। আজ প্রতিষ্ঠার 2 বছর পর ভোটিজেন ভালো করছে। তারা সম্প্রতি ফেসবুকের প্রাথমিক বিনিয়োগকারী পিটার থিয়েলের কাছ থেকে $1.5 মিলিয়ন সংগ্রহ করেছে। সাম্প্রতিক বছরগুলিতে তার করা খুব কম গ্রাহক ইন্টারনেট বিনিয়োগগুলির মধ্যে একটি। এই ক্রিয়াকলাপগুলি প্রতিষ্ঠিত ওয়াশিংটন পরামর্শদাতাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যারা ভবিষ্যতের রাজনৈতিক প্রচারাভিযানে ভোটিজেনের সরঞ্জাম নিয়োগ করতে চাইছেন। পাকা উদ্যোক্তারা প্রায়শই তাদের স্টার্টআপ ছেড়ে যাওয়ার রানওয়ের কথা বলেন। একটি স্টার্টআপকে হয় লিফট অফ অর্জন করতে হবে বা ব্যর্থ হতে হবে। এটি সাধারণত ব্যাংকের অবশিষ্ট নগদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা মাসিক বার্ন রেট দ্বারা ভাগ করা হয়, বা সেই অ্যাকাউন্ট ব্যালেন্সে নেট ড্রেন। উদাহরণস্বরূপ, ব্যাংকে $1 মিলিয়ন সহ একটি স্টার্টআপ যা প্রতি মাসে $1,000 খরচ করছে, তার জন্য 10 মাসের প্রজেক্টেড রানওয়ে আছে। রানওয়ের সঠিক পরিমাপ হলো একটি স্টার্টআপ কতগুলি পাইভট রেখে গেছে, এটির ব্যবসায়িক কৌশলে মৌলিক পরিবর্তন করতে কতগুলি সুযোগ রয়েছে। বেশিরভাগ উদ্যোক্তাদের জিজ্ঞাসা করুন যারা পাইভট করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা আপনাকে বলবে যে তারা যদি দ্রুত সিদ্ধান্তটি নিতে পারত ভালো হতো। আমি বিশ্বাস করি যে 3টি কারণে এটি ঘটে। প্রথমত, ভ্যানিটি ম্যাট্রিক্স উদ্যোক্তাদের মিথ্যা সিদ্ধান্তে উপনীত হতে এবং তাদের নিজস্ব ব্যক্তিগত বাস্তবতায় বসবাস করতে। দ্বিতীয়ত, যখন একজন উদ্যোক্তার একটি অস্পষ্ট অনুমান থাকে তখন সম্পূর্ণ ব্যর্থতা অনুভব করা প্রায় অসম্ভব, এবং ব্যর্থতা ছাড়া সাধারণত একটি পাইভট প্রয়োজনীয় আমূল পরিবর্তনে সূচনা করার কোনো প্রেরণা থাকে না। তৃতীয়ত, অনেক উদ্যোক্তা ভয় পায় ব্যর্থতা স্বীকার করা বিপজ্জনকভাবে নিম্ন মনোবলের দিকে নিয়ে যেতে পারে। পাইভট করার সিদ্ধান্তের জন্য একটি পরিষ্কার চোখ এবং উদ্দেশ্যমূলক মন সেট প্রয়োজন। আমরা পাইভট করার প্রয়োজনীয়তার সূক্ষ্ম লক্ষণগুলি নিয়ে আলোচনা করেছি। পণ্য পরীক্ষা নিরীক্ষার কার্যকারিতা হ্রাস এবং সাধারণ অনুভূতি যে পণ্যের বিকাশ আরও উৎপাদনশীল হওয়া উচিত। যখন আপনি এই লক্ষণগুলি দেখতে পান,
একটি পাইভট বিবেচনা করুন। পাইভট করার সিদ্ধান্তটি যে কোনো স্টার্টআপের জন্য প্রয়োজনীয় এবং একটি কাঠামোগত উপায়ে তার সমাধান করতে হবে। এই চ্যালেঞ্জ প্রশমিত করার একটি উপায় হলো আগাম মিটিং নির্ধারণ করা। আমি সুপারিশ করি যে প্রতিটি স্টার্টআপের একটি নিয়মিত পাইভট বা অধ্যবসায় মিটিং থাকুক। যাই হোক, প্রতিটি স্টার্টআপের নিজস্ব গতি খুঁজে বের করতে হবে। পাইভট বিভিন্ন স্বাদে আসে। পাইভট শব্দটি কখনো কখনো পরিবর্তনের প্রতিশব্দ হিসেবে ভুলভাবে ব্যবহৃত হয়। একটি পাইভট হলো একটি বিশেষ ধরনের পরিবর্তন যা পণ্য, ব্যবসায়িক মডেল এবং বৃদ্ধির ইঞ্জিন সম্পর্কে একটি নতুন মৌলিক অনুমান পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। জুম ইন পাইভট, জুম আউট পাইভট, কাস্টমার সেগমেন্ট পাইভট, কাস্টমার নিড পাইভট, প্ল্যাটফর্ম পাইভট, বিজনেস আর্কিটেকচার পাইভট, ভ্যালু ক্যাপচার পাইভট, ইঞ্জিন অফ গ্রোথ পাইভট, চ্যানেল পাইভট এবং টেকনোলজি পাইভট। যদিও উল্লেখিত পাইভটগুলি ব্যবসায়িক কৌশলের ছাত্রদের কাছে পরিচিত হবে, পাইভট করার ক্ষমতা সঠিক কৌশলগত চিন্তার বিকল্প নয়। পাইভটগুলির বিখ্যাত উদাহরণ প্রদানের সমস্যা হলো যে বেশিরভাগ লোকেরা শুধুমাত্র বিখ্যাত কোম্পানিগুলির সফল শেষ কৌশলগুলির সাথে পরিচিত। বেশিরভাগ পাঠক জানেন যে সাউথ ওয়েস্ট বা ওয়ালমার্ট তাদের বাজারে কম খরচে ব্যাঘাতের একটি উদাহরণ। মাইক্রোসফট একটি প্ল্যাটফর্ম একচেটিয়তার উদাহরণ এবং স্টারবাকস একটি শক্তিশালী প্রিমিয়াম ব্র্যান্ডের লিভারেজ করেছে। এই কৌশলগুলি আবিষ্কার করার জন্য যে পাইভটগুলি প্রয়োজন ছিল তা সাধারণত কম পরিচিত। বীর প্রতিষ্ঠাতার চারপাশে তাদের পিআর গল্পগুলি সারিবদ্ধ করার এবং তাদের সাফল্য একটি ভালো ধারণার অনিবার্য ফলাফল ছিল বলে মনে করার জন্য কোম্পানিগুলির একটি শক্তিশালী উৎসাহ রয়েছে। একটি পাইভট পরিবর্তন করার জন্য শুধুমাত্র একটি উপদেশ নয়, মনে রাখবেন এটি একটি বিশেষ ধরনের কাঠামোগত পরিবর্তন যা পণ্য, ব্যবসার মডেল এবং বৃদ্ধির ইঞ্জিন সম্পর্কে একটি নতুন মৌলিক অনুমান পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি লিন স্টার্টআপ পদ্ধতির হৃদয়। কর্মচারীদের কি তাদের দিন কাটানো উচিত? সাংগঠনিক স্তরে শেখার জন্য আমরা কিভাবে লোকেদের দায়বদ্ধ রাখি? ঐতিহ্যবাহী বিভাগগুলি উদ্দীপক কাঠামো তৈরি করে যা মানুষকে তাদের বিশেষত্বের শ্রেষ্ঠত্বের উপর দৃষ্টি আকর্ষণ করে। বিপণন, বিক্রয়, পণ্য বিকাশ। কিন্তু যদি কোম্পানির সর্বোত্তম স্বার্থ ক্রস ফাংশনাল সহযোগিতার মাধ্যমে পরিবেশিত হয়, স্টার্টআপের এমন সাংগঠনিক কাঠামো প্রয়োজন যা চরম অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াই করে, যা একটি স্টার্টআপের প্রধান শত্রু।